ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। শুভ সকাল। তোমরা নিশ্চয়ই ভালো আছো। কোভিড-19 ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিত তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই প্রত্যাশা করছি বর্তমান সরকার প্রধানকে অত্যন্ত আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তিনি অত্যন্ত নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে বাংলাদেশের কোনো শিক্ষার্থী যাতে সেশন জটে না পড়ে এবং তোমাদের শিক্ষার কার্যক্রম যাতে ঘরে বসে চালাতে পারো। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ, A2I এর সকল কর্মকর্তাবৃন্দ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। আমি যে সাবজেক্টটি তোমাদের ধারাবাহিকভাবে প্রথম থেকে নিয়ে আসছি সেই সাবজেক্টটা হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, প্রবিধান 2016, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনায় হিসাবে রয়েছি আমি বরাবরের মতোই সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। ফেসবুক লাইভ আজকে এটা 17তম ক্লাস, তারিখ 22/9/2020। আজকে দ্বিতীয় অধ্যায়ের পুনরালোচনা হিসাবে আমি দ্বিতীয় অধ্যায় আজকে পড়াবো, সেটা হলো এসি সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটস কন্টেইনিং রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটর সহযোগে এসি সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণা। তাহলে তোমরা আর দেরি না করে পড়ার টেবিলে বসে পড়ো। আমি এখন শুরু করব। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা পারবে, 1 নাম্বার সার্কিট প্যারামিটারস গুলোর নাম ও প্রতীক অঙ্কন করতে পারবে। 2 নাম্বার বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট কি এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 3 নাম্বার বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট কি এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট কি এর চিত্র, ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 5 নাম্বার আরএল সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 6 নম্বর আরসি সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 7 নাম্বার আরএলসি সিরিজ সার্কিটের চিত্র, ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 8 নাম্বার ইম্পিডেন্স কি ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করতে পারবে। 9 নাম্বার অ্যাডমিটেন্স কি অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্কিট প্যারামিটারস জিনিসটা কি? আমরা এসি সার্কিটে যে লোডগুলো ব্যবহার করি সেগুলি হলো প্যারামিটারস, এবং 3 ধরনের প্যারামিটারস ব্যবহার করি। একটা হলো রেজিস্টর বা রেজিস্ট্যান্স, 2 নাম্বার ইন্ডাক্টর বা ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স। রেজিস্ট্যান্সের একক হলো ওহম, প্রকাশ করা হয় আর দ্বারা, এবং এর প্রতীক হলো এই যেটা আমরা বাজারে এই আকারের রেজিস্টর দেখতে পাই। ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি, একে এল দ্বারা প্রকাশ করা হয়, এর প্রতীক হলো এইরকম। ক্যাপাসিটেন্সের একক হলো ফ্যারাড, একে প্রকাশ করা হয় সি দ্বারা, এর প্রতীক হলো এরকম, এবং বাজারে এরকম আকৃতি দেখা যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট, যেই সার্কিট শুধুমাত্র রেজিস্টর বা রেজিস্ট্যান্স নিয়ে গঠিত, সেগুলিকে বলা হয় বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট। যেমন এই যে একটা সার্কিট দেখো, শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে,
অন্য কোনো প্যারামিটার নেই। এটা হলো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের চিত্র। এখানে ভোল্টেজটা আমি সাপ্লাই ভোল্টেজ ধরেছি V ইকুয়াল টু V ম্যাক্স সাইন থিটা। এই ছোট হাতের V মানে তাৎক্ষণিক ভোল্টেজ, তাহলে এখান থেকে একটা কারেন্ট যাবে I ইকুয়াল টু I ম্যাক্স সাইন থিটা। তাহলে এটা রেজিস্টিভ সার্কিটের চিত্র এবং তার ভেক্টর ডায়াগ্রাম। দেখো এটা আনুভূমিক অক্ষ, এটা হলো উল্লম্ব অক্ষ, আর এটা মাঝখানে জিরো পজিশন। তাহলে ডান দিকে যে লাইনটা গিয়েছে সেটাকে আমি সময় ধরে নিলাম, আর এই ব্লু দাগটাকে আমি ভোল্টেজের নিলাম, যে ভোল্টেজ এদিকে যাচ্ছে এবং কারেন্টও এদিকে যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে যাচ্ছে। তাহলে এই সার্কিটের মোট বাধা, এই বাধাকে আমরা জেড বলবো, যেহেতু এর রেজিস্ট্যান্স আছে জেড ইজ ইকুয়াল টু আর, এবং জেড হলো ইম্পিডেন্স, এর একক হলো ওহম। রেজিস্টিভ সার্কিটের সাইন ওয়েভ দেখো, এই শূন্য থেকে শুরু হয়েছে, এই বেগুনি কালারটাকে আমি ধরেছি কারেন্ট, আর এখান থেকে আবার ভোল্টেজ শুরু হয়েছে, ব্লু কালারটা ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ যেখানে শুরু হয়েছে কারেন্টও সেখানে শুরু হয়েছে, এবং আবার একই জায়গায় মিলিত হয়েছে, আবার একই জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। এটা হলো তার সাইন ওয়েভের চিত্র বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে। এখানে দুইটা দেখিয়েছে, ভোল্টেজ এবং কারেন্ট। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট এর চিত্র এবং ভেক্টর চিত্র। যে সার্কিটে শুধুমাত্র ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স নিয়ে গঠিত সেটা হলো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট। দেখো এই সার্কিটে শুধুমাত্র ইন্ডাকটেন্স নিয়ে গঠিত, এটা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট। আগের মতো সাপ্লাই ভোল্টেজ, আর এদিক দিয়ে যে লাল দ্বারা বুঝিয়েছে এটা কারেন্ট যাচ্ছে, আর এটা শুধুমাত্র ইন্ডাক্টর। আর এটার ভেক্টর চিত্র দেখি, এটা যদি আমরা ভোল্টেজ ধরেছি, আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হলো নিচের দিকে, তাহলে কারেন্টটা আছে হলো নিচের দিকে, অর্থাৎ ভোল্টেজ আছে কারেন্ট 90 ডিগ্রি পিছনে। এটা হলো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। আর এখানে মোট বাধা জেড সমান এক্সএল। এক্সএল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা বাধা হলো এক্সএল, জেড হলো ইম্পিডেন্স, এবং এক্সএল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এদের একক হলো ওহম। এক্সএল এর সূত্র হলো টুয়াইস পাই এফএল, এল হলো ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টর, এর একক হলো হেনরি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সার্কিট এবং ভেক্টর। তোমরা বুঝতে পেরেছো কি? ওকে, তাহলে আমরা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের চিত্র এবং ভেক্টর চিত্র বুঝেছি, এবং ওয়েভ সাইন ওয়েভ চিত্রটা দেখি। এখান থেকে আমার ভোল্টেজটা শুরু হয়েছে, আর এখান থেকে 90 ডিগ্রি পরে, এই যে পাই বাই 2 মানে 90 ডিগ্রি পরে কারেন্টটা শুরু হয়েছে। তার মানে ভোল্টেজ হচ্ছে কারেন্টটা 90 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। তাহলে এটা হলো সাইন ওয়েভের চিত্র, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের সাইন ওয়েভ চিত্র। তাহলে আমি ইন্ডাকটিভ সার্কিটের যে অ্যাঙ্গেলটা কত পেলাম, 90 ডিগ্রি পেছনে থাকে। তাহলে পাওয়ার ফ্যাক্টরের সূত্র আমরা জানি cos থিটার মান যদি 90 ডিগ্রি হয়, বিশুদ্ধ ইন্ডাকটিভ 90 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মানটা আমি 0, আর পাওয়ারের প্রকৃত পাওয়ার ইজ ইকুয়াল টু VI cos থিটা, এখানে এটা মান বসালে হবে 0। রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্র হলো VI sin থিটা, অর্থাৎ sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হলো 1, অর্থাৎ VI, এবং আপাত পাওয়ারের সূত্র হলো S ইজ ইকুয়াল টু VI। তাহলে ইন্ডাকটিভ সার্কিটে দেখতেছি যে রিঅ্যাকটিভ পাওয়ার এবং আপাত পাওয়ার সমান। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কোন পাওয়ার দুটো সমান? রিঅ্যাকটিভ পাওয়ার এবং আপাত পাওয়ার সমান, কিন্তু প্রকৃত পাওয়ার 0। ওকে, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট, যে সার্কিট শুধুমাত্র ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স নিয়ে গঠিত সেটা হলো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট। দেখো এই একটা সার্কিটে শুধুমাত্র ক্যাপাসিটর আছে, কোনো রেজিস্টর নাই, কোনো ইন্ডাক্টর নাই, তাহলে এটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট। আর এটা ওয়েভ চিত্রটা দেখো, এটা যদি ভোল্টেজ ধরেছি, তাহলে এর 90 ডিগ্রি আগে, দেখো 90 ডিগ্রি আগের থেকেই, এই 90 ডিগ্রি আগের থেকে কারেন্টটা শুরু হয়ে গেছে। তার মানে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্টটা আগে, ভোল্টেজটা 90 ডিগ্রি পেছনে, এই যে 90 ডিগ্রি পেছনে। তাহলে এই যে 90 ডিগ্রি, তার মানে এই কারেন্টটা 90 ডিগ্রি আগে, আর এই ভোল্টেজটা 90 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে।
আগের মতোই বাধা Z = XC, এখানে কিন্তু XC ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, Z হলো ইম্পিডেন্স আর XC হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এদের একক ওহম, C হলো ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটর, এর একক হলো ফ্যারাড, আর XC এর সূত্র হলো 1/2 পাই FC। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম দেখো, এটাকে যদি আমি ভোল্টেজ ধরি তাহলে এটার 90 ডিগ্রি আগে কারেন্ট শুরু হয়েছে এবং 90 ডিগ্রি আগে, তাহলে এটা তার ভেক্টর ডায়াগ্রাম, অর্থাৎ কারেন্টটা আগে হয়েছে, ভোল্টেজটা পিছনে হয়েছে। আর ইন্ডাকটিভ সার্কিটে কি ছিল, এটা ছিল ভোল্টেজ, এটা ছিল কারেন্ট, উল্টা। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ফেজ কোণ 90 ডিগ্রি বিধায় পাওয়ার ফ্যাক্টর 0, প্রকৃত পাওয়ার 0 আসতেছে, রিঅ্যাক্টিভ পাওয়ার sin 90 ডিগ্রি মানে 1 VI, আর আপাত পাওয়ার S = VI। তাহলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে দেখা যাচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং আপাত পাওয়ার সমান। তাহলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট এবং বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং আপাত পাওয়ার সমান, কারণ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই জন্য। কিন্তু আবার প্রকৃত পাওয়ার কিন্তু 0, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে 0, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটেও 0 পেয়েছি, আর পাওয়ার ফ্যাক্টরের মানও কিন্তু আমরা 0 পেয়েছি। তাহলে এটার সাথে একটা মিল আছে, শুধু ইন্ডাকটিভ সার্কিটে এখানে ভোল্টেজ এখানে কারেন্ট, আর এই ক্যাপাসিটিভ সার্কিটে এখানে কারেন্ট এখানে ভোল্টেজ, অর্থাৎ এখানে কারেন্টটা আগে, ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে, আর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা পরে ছিল। RL সিরিজ সার্কিট, RL সিরিজ সার্কিট দেখো, এটা একটা R রেজিস্ট্যান্স, এটা একটা ইন্ডাকট্যান্স মানে L, এর বাধা হলো XL। তাহলে এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এই সিরিজে একটা সার্কিট হয়েছে, এটাকে বলা হয় RL সিরিজ সার্কিট। এটার আড়াআড়িতে ড্রপ যদি ভোল্টেজ হয় তাহলে VR, অর্থাৎ রেজিস্টিভ ড্রপ। এটা আড়াআড়িতে যদি ভোল্টেজ আমি চিন্তা করি তাহলে VL, ইন্ডাকটিভ ড্রপ। তাহলে সিরিজ সার্কিটের চিত্র আমরা অঙ্কন করেছি, এটা হলো ফেজ, এটা নিউট্রাল, এটা সাপ্লাই ভোল্টেজ, এটা সাপ্লাই কারেন্ট। এখন ইম্পিডেন্স ত্রিভুজটা দেখো, আমি বাধা নিয়ে চিন্তা করেছি। তাহলে এই রেজিস্ট্যান্সটা হয় আনুভূমিক লাইনের সাথে, আর এক্সএল মানে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের বাধাটা হবে, রেজিস্ট্যান্স যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে হবে এক্সএল, আর রেজিস্ট্যান্স আর এই বাধাটা সম্মিলিত যোগফল হলো জেড, ইম্পিডেন্স। এটাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ, RL সিরিজ সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ। RL কেন? কারণ R এর সাথে এই যে এক্সএল পেয়েছি। তাহলে এখানে যদি আমার ইম্পিডেন্সের সূত্র কি হবে, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে R + J of XL, অর্থাৎ এটার বাধা প্লাস J of এটার উলম্ব বাধা, এটা উলম্ব বাধা J of XL। এটাকে যদি আমি পোলারে নেই, আমরা গত ক্লাসে দেখিয়েছি √8a² প্লাস √8a² প্লাস 8a² অ্যাঙ্গেল tan ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা। তাহলে VR এর সূত্র হবে IR, VL এর সূত্র হবে IXL। তাহলে V টোটাল, V এর সূত্র হবে ওই রেজিস্টিভ ড্রপ প্লাস ইন্ডাকটিভ ড্রপের যোগফল, যে দ্বারা রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটাকে পোলারে নিলে ঠিক একই রকমের হবে। ওকে, তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো কি? RL সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র দেখো, এই ভেক্টর চিত্রটা দেখো তুমি, তাহলে সিরিজ সার্কিটে এই রেফারেন্সটাকে আমি কারেন্ট ধরবো, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট যেহেতু সমান, তাই রেফারেন্স লাইনটাকে আমি কারেন্ট ধরবো। তাহলে আনুভূমিক অক্ষের ডান দিকে যে লাইনটা, এটাকে বলা হয় রেফারেন্স লাইন, এটাকে আমি কারেন্ট ধরে নিলাম। তাহলে কারেন্টের সাথে হবে রেজিস্টিভ ড্রপ, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে জানি যে রেজিস্টিভ ড্রপটা কারেন্টের সাথে যাবে, কারেন্ট যেদিকে যাচ্ছে এই লাল দাগটা হলো রেজিস্টিভ ড্রপ VR। তাহলে এটার উপরে হবে VL, ইন্ডাকটিভ ড্রপ উপরে হবে, আর এই রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপের যোগফল হবে টোটাল ভোল্টেজ, এবং এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আমি থিটা পেয়ে নিলাম। তাহলে এটা হলো RL সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম ভোল্টেজের সাপেক্ষে। যদি বাধার সাপেক্ষে চিন্তা করতাম, দেখো
রেফারেন্স লাইন তো কারেন্টই হবে, কারেন্টের সাথে হবে রেজিস্ট্যান্স ইন ফেজে, আর রেজিস্ট্যান্স যেখানে শেষ হয়েছে তার উপরে হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল, আর এই দুটো সম্মিলিত ভেক্টরিক্যাল যোগফল হবে জেড ইম্পিডেন্স থিটা। এটা হলো ইম্পিডেন্স ত্রিভুজ, অর্থাৎ এটা বাধা নিয়ে এঁকেছি আর এটা ভোল্টেজ নিয়ে এঁকেছি। বুঝতে পেরেছো কি? ভেক্টর ডায়াগ্রাম, অর্থাৎ ভোল্টেজ আমি লাল দাগটা দেখিয়েছি, আর এটা 90 ডিগ্রি পরের থেকে কারেন্ট শুরু হয়েছে, তাহলে আর এল সিরিজ সার্কিট এটা থিটা ডিগ্রি, 90 ডিগ্রি না, সরি থিটা ডিগ্রি, কারণ এটা তো পিওর না, আর এল ভেজাল, তাহলে কারেন্টটা থিটা ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। যেহেতু ইন্ডাকটিভ সার্কিট আছে, মিক্স আছে, তাহলে কারেন্টটা পিছনে হবে। ওকে, এটা হলো ওয়েভ ডায়াগ্রাম। আরসি সিরিজ সার্কিট ও ইম্পিডেন্স ত্রিভুজ আরসি, অর্থাৎ এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো ক্যাপাসিট্যান্স, এই দুটো একসাথে কানেকশন হয়ে সিরিজে যোগ হয়ে সাপ্লাইয়ের সাথে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় আরসি সিরিজ সার্কিট। তাহলে এটার ড্রপ কি হবে ভিআর, এটার ড্রপ কি হবে বলতো ভিসি, আর এটার বাধা কি হবে এক্সি। আমি যদি ইম্পিডেন্স ত্রিভুজটা আঁকি তাহলে আনুভূমিকের সাথে হবে আর, এটা কমন, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হবে নিচের দিকে, যদি এক্সেল হতো কি হতো উপরের দিকে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হবে নিচের দিকে। এখন এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এই দুটোর ভেক্টরিক্যাল যোগফল হলো ইম্পিডেন্স, এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটাকে বলা হলো আরসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ। তাহলে আমি যদি ইম্পিডেন্স বের করতে চাই এই সার্কিটের, তাহলে কি হবে আর মাইনাস জে অফ এক্সসি, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু নিচের দিকে, এটা নিচের দিকে, এই জন্য এটা মাইনাস হবে, তাহলে আর মাইনাস জে অফ এক্সসি। যদি এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, যেহেতু জে আছে, এটাকে পোলারে নিলে কি হবে রুট ওভার এটা স্কোয়ার, তারপর সূত্র হলো প্লাস এটা স্কোয়ার, এটার আগে মাইনাস আছে দেখি যে মাইনাস ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার, tan ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা, আর রেজিস্টিভ ড্রপ হবে আই আর, কারণ টোটাল কারেন্ট হলো আই আর অর বাধা হলো আর, আর ভিসির এগেনস্টে ড্রপ হবে টোটাল কারেন্ট হলো আই যেহেতু সিরিজ সার্কিট, আর সি এর বাধা হলো এক্সসি, অর্থাৎ কারেন্ট এবং বাধার যোগফল হলো তার ড্রপ। তাহলে টোটাল ভোল্টেজ এটার রেক্ট্যাঙ্গুলার ফর্ম কি হবে ভিআর মাইনাস জে অফ ভিসি, আর এটাকে যদি পোলারে নিতে চাই তাহলে এইরকম হবে। ওকে, তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তাহলে ইম্পিডেন্স ত্রিভুজ সার্কিট এবং ইম্পিডেন্স কিভাবে সূত্র, রেক্ট্যাঙ্গুলার কিভাবে সূত্র হয়, পোলারে কিভাবে সূত্র হয়, ভোল্টেজের যদি আমি ভোল্টেজের আকারে যদি লিখতে চাই এরকম, আর বাধা আকারে লিখতে চাইলে এরকম হবে। ওকে, এখন আরসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র দেখো, আমি ভোল্টেজ ড্রপ নিয়ে আমি এঁকেছি, তাহলে যেহেতু সিরিজ সার্কিট তাহলে এই রেফারেন্স লাইনটা কারেন্ট, সিরিজ সার্কিটের রেফারেন্স লাইন কারেন্ট ধরবো কেন, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, কারেন্টের ইন ফেজ হবে রেজিস্টিভ ড্রপ, এতটুকু আমি ধরে নিলাম, রেজিস্টিভ ড্রপ যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রির নিচে হবে ক্যাপাসিটিভ ড্রপ, আর রেজিস্টিভ ড্রপ আর ক্যাপাসিটিভ ড্রপের যোগফল হবে টোটাল ভোল্টেজ, অ্যাঙ্গেলটা থিটা। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি আমি সাইন ওয়েভ চিত্র আঁকি তাহলে এটাকে যদি আমি কারেন্ট ধরি, তাহলে কারেন্টের থিটা ডিগ্রি পরে ভোল্টেজ শুরু হয়েছে, অর্থাৎ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে হবে, আর ইন্ডাকটিভ সার্কিটে কি ছিল ভোল্টেজটা আগে ছিল কারেন্টটা পরে ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, কারণ এটা পিওর না, শুধু সি না, কারণ আর এর সাথে সি একটু ভেজাল আছে, এই জন্য এটা 90 ডিগ্রি হবে না, একটু কম হবে, এই জন্য এটাকে আমরা থিটা ডিগ্রি ধরে নিয়েছি। তাহলে এটা হলো টাইম, এই রেফারেন্সটাকে আমি টাইম ধরেছি সময়। নিশ্চয়ই তোমরা সাইন ওয়েভটা বুঝতে পেরেছো। তাহলে আমরা
আরএল, আমরা আরএল পড়েছি, আরসি পড়ালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আরএলসি সিরিজ সার্কিট দেখো, আরএলসি সিরিজ সার্কিট অর্থাৎ তিনটা আছে, একটা আর আছে, একটা এল আছে, একটা সি আছে। এই তিনটা একসাথে যোগ হয়ে সাপ্লাইয়ের সাথে কানেকশন হয়েছে, এটা হলো আর এল সি সিরিজ সার্কিট। এটা ফেজ নিউট্রাল, সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই কারেন্ট। তাহলে এটার এগেনস্টে ড্রপ হবে ভিআর, তোমরা কি বুঝতে পেরেছো? এটার এগেনস্টে ড্রপ কি হবে? ভিএল। এটার এগেনস্টে ড্রপ হবে ভিসি, আর এটার বাধা হবে এক্সএল, এটার বাধা হবে এক্সসি। নিশ্চয়ই তোমরা সার্কিটটা বুঝতে পেরেছো। এখন আমি যদি ইম্পিডেন্স টেবল আঁকি, দেখো বাধা নিয়ে এঁকেছি, তাহলে এটা হলো আর, আর এইটা আমি ধরে নিছি এক্স। এক্স মানে হলো এক্সএল মাইনাস এক্সসি, অর্থাৎ এক্সএলটা এক্স এর থেকে বড় ধরে নিছি, তাহলে এটা উপরের দিকে যাবে। তাহলে এই যে রেজিস্ট্যান্স যেখানে শেষ হলো তার 90 ডিগ্রি উপরে হয়েছে কি এক্স, এক্স মানে এক্সএল মাইনাস এক্সসি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটা আর, এটা এক্স, এক্স মানে কি রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স মানে হলো এখানে আমি ধরেছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের বিয়োগফল হলো রিঅ্যাকট্যান্স, এটাকে এক্স দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হলো ইম্পিডেন্স বাধা, আর অ্যাঙ্গেলটা থিটা। যদি এক্সি বড় হয় তাহলে নিচের দিকে নামবে, দেখো এটা রেজিস্ট্যান্স, এটা এক্স, এই এক্সটা মানে কি এক্সি মাইনাস এক্সএল, ওকে, আর এটা জেড, দুইটাই ইম্পিডেন্স টেবল। যদি তোমাকে প্রশ্ন আসে এটা বড়, তখন এই চিত্রটা হবে, যদি বলে এইটা বড় তাহলে এই চিত্রটা হবে, ওকে। তাহলে জেড এর সূত্র কি হবে? আগের মতো আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, অর্থাৎ এক্সএলটা যোগ হয় আর এক্সিটা বিয়োগ হয়। এটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম আছে যেহেতু জে, আর এটাকে পোলার ফর্মে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে রুট ওভার প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার অ্যাঙ্গেল টেন ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিআর এর ড্রপ হবে আইআর, যেহেতু কারেন্ট সমান, তাহলে আই এবং আর এর বাধা ভিএল, তাহলে আই ইন্টু এক্সএল, কারেন্ট সমান হবে সিরিজ সার্কিট, আর ভিসি হবে আই ইন্টু এক্সসি। তাহলে ড্রপগুলি আমার অঙ্কর ক্ষেত্রে এগুলি ড্রপ আসতে পারে, যে রেজিস্টিভ ড্রপ কত, ইন্ডাকটিভ ড্রপ কত, ক্যাপাসিটিভ ড্রপ কত, তখন আমরা এই সূত্র ইউজ করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভোল্টেজ নিয়ে যদি বলে রেক্টেঙ্গুলার ফর্মে টোটাল ভোল্টেজের সূত্র মান বের করো, তাহলে কি হবে ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি। বুঝতে পেরেছো কি? তাহলে এটাকে যদি পোলার নিতে বলে তাহলে পোলার একটা মান থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে, তাহলে কি হবে প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, তারপরে রুটের বাইরে হবে অ্যাঙ্গেল টেন ইনভার্স দ্বিতীয়টা ডিভাইডেড প্রথমটা। তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো কি? ওকে, এখন আমরা ভেক্টর ডায়াগ্রাম আর এলসি সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, এখন আমি এখানে ড্রপ নিয়ে গেছি, খেয়াল করো ড্রপ নিয়ে আমি গেছি। কেউ যদি বাধা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে দেখো রেফারেন্সটা কি ধরতে হবে? কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিট, আর কারেন্টের ইন ফেজ হবে এই লাল দাগটা এই পর্যন্ত আমি ধরেছি ভিআর, অর্থাৎ রেজিস্টিভ ড্রপ। ভিআর যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে হবে ভিএল, এই যে ভিএল, এই সবুজটা বুঝিয়েছে ভিএল, আর ভিআর যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি নিচে হবে ভিসি, ভিসিটাকে এতটুকু ধরেছি, আর ভিএলটাকে আমি এত বড় ধরেছি, তাহলে আমার অবশ্যই ভিএলটা বড়। তাহলে এই ভিএল থেকে আমি এই ভিসিটাকে বাদ দিব, ভিসি মানে কি এই পর্যন্ত, উপরের থেকে এই পর্যন্ত বাদ দিব, তাহলে এতটুকু হলো ভিসির মান। অ্যারো নিচের দিকে, কারণ ভিসি হলো নিচের দিকে যাবে, এই যে অ্যারো নিচের দিকে, তাহলে এতটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে আমার বেগুনি কালার থাকতেছে এতটুক, এতটুক কি? এতটুকু হলো ভিএল মাইনাস ভিসি।
ভিএল মাইনাস ভিসি, এটাকে আমরা ভিএক্স ধরে নিলাম, অর্থাৎ রিঅ্যাক্টিভ ড্রপ। এক্স রিঅ্যাক্টিভ ধরেছিলাম না, রিঅ্যাক্টিভ ড্রপ, যেহেতু আমার এলটা বড় তাহলে ভিএল মাইনাস ভিসি। আর এটাকে যদি আমি আই দ্বারা লিখতাম, এরকম লিখতে পারতাম। এখন এটা হলো রেজিস্টিভ ড্রপ আর এটুক হলো রিঅ্যাক্টিভ ড্রপ। এই দুইটার ভেক্টরিক্যাল যোগফল হলো টোটাল ভোল্টেজ, অ্যাঙ্গেলটা থিটা। দেখো উপরের দিকে গেছে, কারণ ভিএলটা যেহেতু বড়, অর্থাৎ এক্সএলটা যেহেতু বড়, তাহলে নিশ্চয়ই তোমরা ভেক্টর ডায়াগ্রাম বুঝতে পেরেছো। এখানে বলেছে যদি এক্সিটা বড় হয়, দেখো ঠিক আগের মতো ঘটনা ঘটবে। যদি এক্সিটা বড় হয় তাহলে এটা রেফারেন্স আই, এর ইন ফেজে এটুক ধরেছি ভিএল, তাহলে এর 90 ডিগ্রি উপরে হবে ভিএল এতটুক। এখন আমি ভিএলটা ছোট নিয়েছি, আর ভিআর যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি নিচে হবে এই লাল দাগটা ধরেছি ভিসি। এখন ভিসিটা বড় দেখিয়েছি, তাহলে এই ভিসি থেকে আমার এই ভিএল অর্থাৎ সবুজ যতটুকু ধরেছি ভিএল এতটুকু বাদ দিয়ে দিলাম ভিএলটা, তাহলে আমার এই বেগুনিটা থাকতেছে। বেগুনিটা মানে কি, এই যে ভিএক্স মানে ভিসি মাইনাস ভিআর, আর এটা অ্যারোটা নিচের দিকে হবে যেহেতু নিচের দিকের মানটা বড়। তাহলে ভিসি মাইনাস ভিএল, এই এতটুকু হলো ভিসি মাইনাস ভিএল, মানে হলো রিঅ্যাক্টিভ ড্রপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এই রেজিস্টিভ ড্রপ আর এতটুকু হলো রিঅ্যাক্টিভ ড্রপ, এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হলো এই যে টোটাল ভোল্টেজ, আর অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এটা নিচের দিকে কেন হলো, কারণ এই এক্সটা বড় দেখানোর কারণে। সিটা বড় হলে নিচের দিকে হবে, এক্সএলটা বড় হলে নিচের দিকে হবে। আমরা নিশ্চয়ই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন যদি সমান হয় এক্সএল এবং এক্স যদি সমান হয় তখন ভেক্টরটা কেমন হবে। তাহলে রেফারেন্স থেকে ডান দিকে এই যে রেফারেন্স লাইন থেকে আই ধরেছি, এটুক আগের মতো ভিআর ধরেছি, ওকে। তাহলে উপরে হবে ভিএল, আর ভিআর এর যেখানে তার নিচের দিকে হবে ভিসি। এখন এই লাল দাগটা আর সবুজ দাগটা সমান, তাহলে আমার এখানেই আমার থেকে যাবে, তো দুইটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে তখন আমার কোনো অ্যাঙ্গেল হবে না, তখন এটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করতেছে। দেখো এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটোর মধ্যে কিছুই থাকে না, এলও থাকে না, সিও থাকে না, তাহলে আমার রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করতে হবে। দেখো কারেন্ট যেদিকে যাচ্ছে ভোল্টেজটা সেদিকে যাচ্ছে, আর এখানে এসে আমার এই ভোল্টেজটি হলো আমার টোটাল ভোল্টেজ, অর্থাৎ রেজিস্টিভ ড্রপটাই হলো আমার টোটাল ভোল্টেজ, এইটি আমার টোটাল ভোল্টেজ হবে। এখানে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র আমরা পেয়েছি এক্সএল ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এফএল। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই এফসি, এবং ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের একক ওহম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত ইম্পিডেন্স। এসি সার্কিটের কারেন্ট প্রবাহের মোট বাধাকে ইম্পিডেন্স বলে, একে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং ইম্পিডেন্সের একক হলো ওহম। তাহলে জেড এর সূত্র কি, ভি বাই আই। দেখো একটা সার্কিট দেখিয়েছি আর এল সি সিরিজ সার্কিট, যদি এক্সএল বড় হয় তখন আমরা ইম্পিডেন্সের সূত্র আমরা একটু আগে শিখেছি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে কি হবে, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। পোলারে নিলে এরকম হবে, যদি ভিএল বড় হয় তাহলে আমার সূত্রটা এরকম হবে, ভোল্টেজ নিয়ে V is equal to VR plus J of VL minus VC। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। অ্যাডমিটেন্স, ইম্পিডেন্সের বিপরীতটিকে অ্যাডমিটেন্স বলা হয়, একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অ্যাডমিটেন্সের সূত্র হয় ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই জেড, এর একক হলো মোহ। আর অ্যাডমিটেন্সের সূত্র হলো জে প্লাস জে অফ বি। এই অ্যাডমিটেন্সের দুইটি অংশ, একটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স, এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, আর একটাকে বলা হয় সাসসেপ্টেন্স, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। প্রতি একক ভোল্টের কারেন্টের আনুভূমিক উপাদানকে কন্ডাক্ট্যান্স বলে, এটা হলো আনুভূমিক উপাদান, আর সাসসেপ্টেন্স হলো প্রতি একক ভোল্টেজের উলম্ব উপাদান। তাহলে
আমরা একটা অ্যাডমিটেন্স ত্রিভুজ যদি আঁকতে বলে, তাহলে অ্যাডমিটেন্সের জিনিসের দুইটা জিনিস থাকে উপাদান, একটা কন্ডাক্ট্যান্স, একটা সাসেপ্টেন্স। তাহলে কন্ডাক্ট্যান্স মানে হলো আনুভূমিক মান, দেখো যেটা কি আনুভূমিকের সাথে হবে, আর বিটা হবে উলম্ব উপাদান। দেখো বিটা কি উলম্ব মানে নিচের দিকে, আর কন্ডাক্ট্যান্স এবং সাসেপ্টেন্স এটার ভেক্টরিক্যাল যোগফল হলো অ্যাডমিটেন্স, এটার অ্যাঙ্গেলটা থিটা। তাহলে অ্যাডমিটেন্স ত্রিভুজ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। অ্যাডমিটেন্স হলো ইম্পিডেন্সের উল্টা, ইম্পিডেন্সের একক হলো ওহম ছিল, তাহলে অ্যাডমিটেন্সের একক কি হবে, মহ হবে। আমরা কিছু পাঠ মূল্যায়ন 5টা প্রশ্ন রেখেছি। এক্সেল এর সূত্র কি, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণ কত, প্রকৃত পাওয়ারের সূত্র লেখো, অ্যাডমিটেন্সের উপাদান কয়টি ও কি কি, আরএলসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কন করো। দেখি পারি কিনা। তাহলে এক্সেল এর সূত্র টুয়াইস পাই এফএল, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। প্রকৃত পাওয়ারের সূত্র হলো P = VI cos θ। তারপরে যদি এক্সএল এবং এক্সি সমান হয়, দেখো রেফারেন্স কি আই হবে, কারেন্ট আই হবে, এটা কি ভিআর, এটা ভিএল, এটা ভিসি। আর অ্যাডমিটেন্সের উপাদান দুইটি, কি কি, একটা হলো কন্ডাক্ট্যান্স, একটা হলো সাসেপ্টেন্স। বাড়ির কাজ 1 নাম্বার সার্কিট প্যারামিটারগুলোর নাম ও প্রতীক অঙ্কন করো। 2 নম্বর বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট কি, চিত্র ভেক্টর ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করো। 3 নম্বর বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট কি, এর চিত্র ভেক্টর ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করো। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট কি, এর চিত্র ভেক্টর ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করো। 5 নম্বর আরএল সিরিজ সার্কিটের চিত্র ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। 6 নম্বর আরসি সিরিজ সার্কিটের চিত্র ওয়েভ এবং ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। 7 নম্বর আরএলসি সিরিজ সার্কিটের চিত্র ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। 8 নম্বর ইম্পিডেন্স কি, ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করো। 9 নম্বর অ্যাডমিটেন্স কি, অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করো। নিশ্চয়ই তোমরা সবগুলি পারবে এবং সবগুলি আজকে পড়েছি। আগামী ক্লাসে আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় আরএল সিরিজ ও প্যারালাল সার্কিটের অবশিষ্ট অংশ ও সমস্যাগুলি। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে আগামী ক্লাসে একই সময় একই দিনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।